ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ঠিক এর আগের ক্লাসটাতেই নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা দেখেছো নিশ্চয়ই, আশা করি সেই নির্বাচন কমিশনের ক্লাস দেখে নিয়েছো। আর নতুন করে বলার কিছু নেই যে আমি তোমাদের মইদুল স্যার, ডক্টর শেখ মইদুল ইসলাম। আমি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াই এবং আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে দেওয়া রয়েছে পরপর প্রায় 14টা প্রশ্ন। অতএব নির্বাচন কমিশন নিয়ে কালকে আমি যে কথা বলেছিলাম সেখান থেকে মূলত ছোট ছোট প্রশ্নগুলোকে আমি এক জায়গায় করে নিয়েছি। এবং এই এক জায়গায় করে নেওয়ার সুবিধাটা কী হবে না, এক জায়গায় করে নেওয়ার সুবিধাটা হচ্ছে যে তোমরা যখন চলতে ফিরতে যে কোনো জায়গায় যাবে, দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা বেশিরভাগ সময়টাই নষ্ট করি মোবাইলে বিভিন্ন রকম গান শুনে, বিভিন্ন রকম ছোট ছোট স্টোরি দেখে, যেগুলো অনেকটাই আমাদের কাজে লাগে, আবার অনেকটাই আমাদের অকাজে কিন্তু সময়টা ব্যয় হয়। যদি এরকম একটা ক্লাস তোমাদের হাতের কাছে থাকে তাহলে তোমরা যে কোনো সময় যখন সময় পাবে তখনই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা দেখে নেবে, তখন তোমাদের সুবিধাটা কী হবে না, তোমরা চলতে ফিরতে যে কোনো জায়গায় ঘুরতে বেড়াতে গেলেও, বাসে ট্রেনে যেখানেই থাকো না কেন, প্রয়োজন হলে একবার যে আমি এই নির্বাচন কমিশন চ্যাপ্টার থেকে আমাদের কী কী ছোটো প্রশ্নগুলো আছে, কী কী মূল প্রশ্নগুলো আছে একবার দেখে নিই। এখন এই ক্লাসটা কাদের কাদের কাজে লাগবে আমি সেটাও একটু বলে নিই। আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের অনার্স পড়ছি, যারা পাস কোর্সে আছে বা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ছি, তাদের কিন্তু যারা আইনের ছাত্র এবং সাধারণত যারা আমরা নির্বাচন নিয়ে একটুখানি কৌতূহলী আছি সাধারণ মানুষ, তারাও আমরা যদি মনে করি তাহলে এটা একটু দেখতে পারি কীভাবে কী হয়। যাকে আমি শুরু করি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। এখন আমরা জানি, আগের দিন আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এটাই যে আমরা জানি যে যে কোনো গণতান্ত্রিক দেশে যখন আমরা নির্বাচন পরিচালনা করব তখন সেখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে একটা নির্বাচন কমিশন দরকার পড়ে, কারণ সেই নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন বিষয়টাকে নিয়ে পুরোপুরি তত্ত্বাবধান করে। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের পঞ্চদশ অংশে কিন্তু নির্বাচন কমিশনের কথা বলা আছে এবং 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা আছে। এবারে 324 নম্বর ধারার 2, 3, 4, 5 করে বিভিন্ন উপধারাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা রয়েছে। নির্বাচন কমিশনের গঠন কীভাবে হবে না, একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং 2 বা ততোধিক সদস্যদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। এটা বলে রাখি যে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং 2 বা ততোধিক, আমি বললাম নির্বাচন কমিশনার সদস্যদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে। এই 2 জন হবে না, 3 জন হবে না, 4 জন হবে না, 5 জন হবে, এটা কিন্তু ঠিক করে থাকেন রাষ্ট্রপতি। যদি মনে করেন যে 2 জনকে দরকার 2 জন থাকবে, 3 জনকে দরকার 3 জন থাকবে, 4 জনকে দরকার 4 জন থাকবে। নির্বাচন কমিশনের প্রধান কাজগুলো কি? এখন এইটা একটা পুরো বড় প্রশ্ন হয়, নির্বাচন কমিশনের প্রধান কাজগুলো কি। 2 নম্বরে কিভাবে লিখবো? তো 2 নম্বরে আমরা লিখবো যে, খুব সংক্ষেপে যেটা লিখবো সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন নির্বাচনকে, যেহেতু আমরা এখানে ভারতের নির্বাচন কমিশনের কথা বলছি, তাহলে বিভিন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করা। যেমন কি লোকসভা নির্বাচন, রাজ্যসভা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর আইনসভার নির্বাচন। যদি আইনসভার মধ্যে আমরা জানি বিধানসভা রয়েছে অঙ্গরাজ্যগুলোতে, যদি কোনো অঙ্গরাজ্যে বিধান পরিষদ থাকে তাহলে বিধান পরিষদের নির্বাচন। এই নির্বাচনগুলো কিন্তু নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম ঠিক করবে নির্বাচন কমিশন। তার মধ্যে যেমন কি কি, এক হচ্ছে দিনক্ষণ ঠিক করা, ভোটার তালিকা ঠিক করা, তারপরে তোমার আয় ব্যয় প্রত্যেকটা রাজনৈতিক দলের কি আছে সেগুলোকে দেখা, এই সমস্ত বিষয় ঠিক করবে নির্বাচন কমিশন। 3 নম্বর প্রশ্নটা দেখো, অন্তর্বর্তী নির্বাচন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অন্তর্বর্তী নির্বাচন। দেখবে, আমরা জানি যে একটা নির্বাচিত সরকারের কার্যকালের একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময়ের মাঝখানে যদি কোনোভাবে সেই সরকারটা ভেঙে যায় তখন তার মধ্যবর্তী যে নির্বাচন প্রক্রিয়াটা চলে সেটাকে আমরা বলি অন্তর্বর্তী নির্বাচন। নির্দিষ্ট কার্যকাল অতিক্রান্ত হওয়ার পূর্বে যদি আইনসভা ভেঙে যায়, যেমন আমি উদাহরণ দিই,
ধরো 5 বছরের জন্য আমাদের কোনো একটা সরকার চলছে, কিন্তু কোনো কারণে সেই সরকারটা ভেঙে গেল, তখন কি হবে? তখন আবার সেই সরকারটাকে নির্বাচন করার জন্য, নতুন করে আইনসভা গঠন করার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাকে আমরা বলবো অন্তর্বর্তী নির্বাচন। পরের প্রশ্নটা দেখো, ভোটাধিকার কি মৌলিক অধিকার? আমরা জানি যে মৌলিক অধিকার কিন্তু ভোটাধিকার নয়। তাহলে কি? তবে হ্যাঁ, 326 নম্বর ধারায়, এখানে উল্লেখ করে দিই, 326 নম্বর ধারায় কিন্তু ভোটাধিকারের কথা বলা রয়েছে। সর্বসম্মতিক্রমে ভোটাধিকার সাধারণ মানুষের আছে, কিন্তু এটা কোনো মৌলিক অধিকার নয়। পরের প্রশ্নটা কি আছে, মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যায় কিভাবে? খুব ভাইটাল একটা প্রশ্ন। মুখ্য নির্বাচন কমিশনারকে কি চাইলেই ইচ্ছামতো পদত্যাগ করা যায়? না, ইচ্ছামতো পদত্যাগ করা যাবে না। মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে গেলে পার্লামেন্টের উভয় পক্ষের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার অধিকাংশ সদস্যের এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 1/3 হতে হবে। সেই সংখ্যাতে যদি মুখ্য নির্বাচন কমিশনারের অসৎ আচরণ বা সে অসামর্থ্য হয়েছে বলে কোনো প্রস্তাব উত্থাপিত হয় রাষ্ট্রপতির কাছে, তাহলে সেই প্রস্তাবের নিরিখে রাষ্ট্রপতি কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করাতে পারবে, পদচ্যুত করতে পারবে। পরের প্রশ্ন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য, খুব ভাইটাল একটা প্রশ্ন, যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে কিভাবে। এর জন্য দুটো পদ্ধতির কথা আমি এখানে উল্লেখ করি। একটা হচ্ছে যে তাকে যখন তখন পদত্যাগ করানো যাবে না। মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে গেলে, মানে সরাতে গেলে, তার অপসারণ চাইলে তাকে অবশ্যই, যেটা বললাম একটু আগে, যে পার্লামেন্টের উভয় কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 1/3 সমর্থনে অসামর্থ্য এবং অসদাচরণ করেছে এই প্রস্তাব যদি রাষ্ট্রপতির কাছে যায় তবেই তাকে সরানো যাবে। অর্থাৎ তার সরানোর জায়গাটা কিন্তু জটিল। আরেকটা হচ্ছে, নির্বাচন কমিশনারদের বেতন ভাতা যখন ইচ্ছা পার্লামেন্ট কমিয়ে দিতে পারে না, এটা সঞ্চিত তহবিল থেকে তাদের বেতন ভাতা দেওয়া হয়। পরের প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? এ প্রসঙ্গে বলে নিই, শুধু মুখ্য নির্বাচন কমিশনার নয়, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সঙ্গে আরও যে 2জন বা 3জন সদস্য থাকবে বা 4জন সদস্য থাকবে, তাদেরকেও কিন্তু নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। আমার পরের প্রশ্নটা রয়েছে, বর্তমানে কতজন নির্বাচন কমিশনার আছেন? বর্তমানে আছেন 3জন। কতজন আছে? 3জন বললাম। একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও 2জন, মোট 3জন সদস্য রয়েছেন। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে 3জন সদস্য, এটা প্রথম হয়েছিল 1989 সালের 9ম লোকসভা নির্বাচনে। তার আগে কিন্তু একজনই ছিল। নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ, নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। তারা 6 বছর কাজ করতে পারবে, 6 বছর কাজ করতে পারবে। হ্যাঁ, তো এ প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে, 6 বছর এবং ম্যাক্সিমাম 65 বছর বয়স। এখন দেখা গেল যে কোনো সদস্যের কার্যকাল 3 বছর হয়েছে, কিন্তু তার বয়স 65 পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে অপসারণ করতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের নির্বাচনী সংস্কারের জন্য 2টি কমিটি, এই 2টো কমিটি হচ্ছে, একটা হচ্ছে দীনেশ গোস্বামী কমিটি এবং আরেকটা হচ্ছে দীনেশ গোস্বামী কমিটি, একটা হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি। দীনেশ গোস্বামী কমিটি আর ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি, 2টো কমিটি খুব ভাইটাল, মনে রাখবে, এটা অনেক সময় ছোট প্রশ্ন পড়ে। ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে তারাকুণ্ডে কমিটির সুপারিশ কী ছিল? তারাকুণ্ডে কমিটির সুপারিশ খুব গুরুত্বপূর্ণ। একটা সুপারিশ হচ্ছে, নিরপেক্ষভাবে যেমন আদালতের কাজকর্ম হয়, সেভাবে যেমন আদালতের কাজকর্ম হয়, তেমন নিরপেক্ষভাবে যাতে করে নির্বাচন কমিশন কাজ করতে পারে সেদিকে লক্ষ্য দেওয়ার কথা বলেছিলেন। আরেকটা বিষয় যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে নির্বাচনী আয় ব্যয়, এই হিসাবটা দিতে হবে প্রত্যেকটা সদস্যদেরকে, কারণ যথেচ্ছাচারী আয় ব্যয় করা যাবে না। পরের প্রশ্নটা হচ্ছে, যেসব কারণে ভারতের অগাধ সুষ্ঠু নির্বাচন
অবাধ ও সুষ্ঠু নির্বাচন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সেগুলির মধ্যে যে কোনো চারটে। এটা একটা বড় অভিযোগ। বর্তমানে আমরা জানি আমাদের দেশে, ভারতবর্ষে এবং অবশ্যই বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতেও নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে যথেষ্ট অভিযোগ যে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হয়নি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এইটা না হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি কয়েকটা কারণের কথা এখানে উল্লেখ করি। এখানে অবশ্য চারটে কারণের কথা বলেছে, সব অনেক কারণের কথা এখানে বলা হয়নি। তার মধ্যে যেমন হচ্ছে নির্বাচনের সময় ব্যাপক দুর্নীতি। আমরা জানি যে আর্থিক দুর্নীতি তো একটা চরম পর্যায়ে রয়েছে। হ্যাঁ, বলপূর্বকভাবে ভোটদান কেন্দ্র দখল করে নেওয়া, যেটাকে আমরা বলি ছাপ্পা ভোট দেওয়া, বুথ জ্যাম করা, এই বিষয়গুলো। 3 নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে নির্বাচন কমিশনের উপরে সরকারি নিয়ন্ত্রণ। যখন যে সরকারে থাকে সে চেষ্টা করে নির্বাচন কমিশনের উপরে জোরপূর্বকভাবে ক্ষমতাটাকে ধরে রাখতে। এবং পরে যে 4 নম্বরটা বলবো সেটা হচ্ছে সরকারি ক্ষমতার অপব্যবহার। অনেক সময় এই অভিযোগটা থাকে যে সরকারি আমলারা তারা সরকারি দলের পক্ষে বেশি কাজ করছে, এই অভিযোগটা কিন্তু থাকে। এইবারে দেখো আরেকটা প্রশ্ন এখানে আছে, আমাদের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কোনো দলকে জাতীয় অথবা আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি দেয় কে? এখন কোনো রাজনৈতিক দল, সে জাতীয় দল না সে আঞ্চলিক দল, এই স্বীকৃতিটা কে দেবে? এই স্বীকৃতিটা দেবে কিন্তু নির্বাচন কমিশন। কে দেবে? নির্বাচন কমিশন। এই প্রশ্নগুলো তোমরা একটু মাথার কাছে রেখো, হাতের কাছে রেখো। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে এবং আমি আরও চেষ্টা করব যে বিভিন্ন বিষয়ে এরকম করে ছোটো ছোটো প্রশ্নগুলোকে তুলে ধরার। আর হ্যাঁ, তোমরা অবশ্যই মনে করে একটা লাইক দেবে। ছাত্রছাত্রীরা দেখছো কিন্তু তোমরা লাইক দিচ্ছ না। কমেন্ট করবে তোমাদের আর কি ভিডিও লাগবে, আর কি দরকার আছে, তাহলে আমি অন্তত জানতে পারবো যে তোমাদের এই বিষয়টার প্রতি খামতি আছে, এটা নিয়ে আমার আলোচনা করার দরকার আছে। এবং অবশ্যই যেটা করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, কারণ যখন কোনো আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আরও একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না বিভিন্ন গ্রুপে, কারণ এই প্রশ্নগুলো এমন একটা প্রশ্ন, এমন একটা প্রয়োজনীয় জিনিস। শুধু যে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস কোর্সের ছাত্রদেরই লাগবে তাই কিন্তু নয়। যখন তোমরা এসএসসি দেবে, যখন তোমরা নেট সেটের জন্য প্রস্তুতি নেবে, যখন তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তখন কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন তোমাদের বেশি বেশি ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্নগুলো যাবে। সবাই ভালো থাকবে এবং আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করছি। ধন্যবাদ।